প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ। এই চ্যাপ্টারে প্রায় সবগুলো বোর্ডে আসা এমসিকিউ এবং দেশের খ্যাতনামা সবগুলো কলেজের এমসিকিউ একসাথে আলোচনা করা হয়েছে। আশা করা যায় তোমরা এই পুরো ক্লাসটি যদি ধৈর্য সহকারে দেখো তাহলে প্রথম অধ্যায় এমসিকিউ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি, তথ্য সংগ্রহ এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? তথ্য প্রযুক্তি। মূলত এই সংজ্ঞাটি দিয়েই এই প্রশ্নটি করা হয়েছে। তথ্য প্রযুক্তি কাকে বলে, তখন আমাদেরকে এই সংজ্ঞাটি লিখতে হবে। বিশ্বগ্রাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কবার পরীক্ষা আসছে। তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বকে বিশ্বগ্রাম বলা হয়। এবং এর থেকেও গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের এই সাইড নোট যেগুলো পাশে দেওয়া হয়েছে বা নিচে দেওয়া হয়েছে সেগুলো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে অধ্যয়ন করবে, এখান থেকেই প্রশ্ন আসবে। বিশ্বগ্রামের উপাদান হলো হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, কানেক্টিভিটি এবং ব্যক্তিবর্গের সক্ষমতা। বলা হয়ে থাকে বিশ্বগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বা উপাদান হলো ইন্টারনেট বা কানেক্টিভিটি। 3 নম্বর প্রশ্নটি পেয়েছি, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন? সফটওয়্যার প্রয়োজন। কম্পিউটারকে কার্যোপযোগী করা এবং কম্পিউটার দ্বারা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমরা যে প্রোগ্রাম রচনা করি সেগুলোর মাধ্যমে মূলত সফটওয়্যার তৈরি হয়, তাই তাকে সফটওয়্যার বলা হয়। এবং সফটওয়্যার মূলত দু প্রকার, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? তোমরা জানো টপ ডাউন এবং টপ অ্যাপ্রোচ নামক দুটো পদ্ধতি ন্যানো প্রযুক্তিতে রয়েছে। বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিকে ন্যানো প্রযুক্তি বলা হয়। এবং এই প্রশ্নটি পরীক্ষা বেশ কবার আসছে, ন্যানোমিটার সমান কত? 1 ন্যানোমিটার সমান 10⁻৯ বা 10⁻⁹ মিটার। কোনো ন্যানো আকৃতির কোনো কিছু তৈরি করাকে বলা হয় ন্যানো পার্টিকেল। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসছে। আমি কিন্তু অনেকগুলো প্রশ্নকে একটু কম্পোস্ট করে এক জায়গায় নিয়ে আসছি, কম্প্রেস করে এক জায়গায় নিয়ে আসছি, যেন তোমাদের বেশ কটি স্লাইড একসাথে পড়তে না হয়। ব্যবহার কোথায়? খাদ্যদ্রব্য প্যাকেজিং, স্মার্ট ড্রাগ তৈরি, জ্বালানি সাশ্রয়ী বাহন তৈরি, এনার্জি, সোলার এনার্জি, হাইড্রোজেন আয়ন থেকে ফুয়েল তৈরি। এই প্রশ্নটি এক জায়গায় আসছে। হাইড্রোজেন আয়ন থেকে ফুয়েল তৈরিতে কোন টেকনোলজি ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি। এবং ইস্পাতের চেয়ে 100 গুণ শক্তিশালী মেটাল তৈরি করা। এই জায়গা থেকে পরীক্ষায় বেশ কবার প্রশ্ন আসে, বাচ্চারা খেয়াল করো। ক্রিকেট বল, টেনিস বল, ফুটবল বা গলফ বলের বাতাসের ভারসাম্য রক্ষার্থে ন্যানো টেকনোলজি দিয়ে এরকম বলগুলো তৈরি করা হয়। কম্পিউটার চিপস, রেফ্রিজারেটর এবং ন্যানো ফার্টিলাইজার, যেটাকে স্লো রিলেজার বলা হয়, সেটি তৈরিতেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। বেশ কবার বিভিন্ন কলেজের প্রশ্নে আসছে, পানি বিশুদ্ধকরণ, গাড়ি ও শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়াকে ন্যানো পার্টিকেলের মাধ্যমে দূষণমুক্ত করা যায়। যুদ্ধ বিমান তৈরিতেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ন্যানো প্রযুক্তির মাধ্যমে কোনটি সম্ভব হচ্ছে? বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন, সূক্ষ্ম ও ছোট পণ্য উৎপাদন, বর্জ্য পরিষ্কারকরণ। এই তিনটি কিন্তু ন্যানো টেকনোলজির উপকারিতা। দেখো, বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন করা, সূক্ষ্ম এবং ছোট পণ্য উৎপাদন করা, যেটিকে আমরা টপ টু বটম অ্যাপ্রোচ যেটাকে বলি আমরা, সেটাই হলো সূক্ষ্ম এবং ছোট পণ্য উৎপাদন। এরপরে রয়েছে বর্জ্য পরিষ্কারকরণ, এটিও ন্যানো টেকনোলজির একটি ব্যবহার। আমরা আরও বলছি, ন্যানো পার্টিকেল দ্বারা প্রাণঘাতী অস্ত্র তৈরি করা যায়। প্রচলিত জ্বালানি তেল, গ্যাস ইত্যাদি অপব্যবহার হয়ে থাকে ন্যানো টেকনোলজির কারণে। আবার ন্যানো টেকনোলজির যে আরও কটি নেতিবাচক দিক রয়েছে, সেখানে বলা হচ্ছে অভিজাত শ্রেণীর উদ্ভবের ফলে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য চরম আকার ধারণ করে। মানুষের কোষের গঠনশৈলী পরিবর্তন সহ মারাত্মক ক্ষতিকারক প্রযুক্তির ব্যবহার রয়েছে ন্যানো টেকনোলজিতে। তাই এই কটি নেতিবাচক প্রভাবও আমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নটি আমরা যাওয়ার আগেই ন্যানো টেকনোলজি নিয়ে আরও কিছু কথা বলছি, যে ন্যানো পার্টিকেল দিয়ে তৈরি ধাতুর কাঠান্য সাধারণ অবস্থা থেকে 7 গুণ বেশি হতে পারে। ন্যানো টেকনোলজির জনক হলেন রিচার্ড ফাইনম্যান। তোমরা জানো টপ ডাউন অ্যাপ্রোচ পদ্ধতিতে বড় আকৃতির কোনো কিছুকে কেটে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোটো কিছু তৈরি করা হয়, এবং বটম আপ অ্যাপ্রোচে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণবিক উপাদান থেকে ধীরে ধীরে বড় কোনো জিনিস তৈরি করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো রোবট ব্যবহার করা হয়, যেমন অপারেশনের ক্ষেত্রে এখানে অ্যানজিওপ্লাস্টি যে অপারেশন, সেখানে কিন্তু ন্যানো রোবট ব্যবহার করা হয়। রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে অ্যান্ডোস্কোপি, অ্যানজিওগ্রাম, কলোনোস্কোপি, এই যে ডায়াগনস্টিক সেন্টারে আমরা এই টেস্টগুলো তো করে থাকি, এই টেস্টগুলো করার জন্য মূলত ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। প্রসাধনীতে জিঙ্ক অক্সাইডের ন্যানো পার্টিকেল যুক্ত করে ত্বকের ক্যান্সার রোধ করা যায়। কোনো একটি কলেজের প্রশ্ন আসছে, ত্বকের ক্যান্সার রোধে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? সেটিও ন্যানো টেকনোলজি। সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার তৈরিতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। পরীক্ষায় প্রশ্ন আসছে, সানস্ক্রিন এবং ময়েশ্চারাইজার তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। এছাড়াও অ্যান্টি এজিং তৈরিতেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়।
আমি কিন্তু সবগুলো ন্যানো টেকনোলজির ব্যবহার তোমাদের জন্য এই জায়গায় একসাথে লিখে দিয়েছি। আশা করা যায় তোমরা এগুলো ভালো করে অধ্যয়ন করলে ন্যানো টেকনোলজি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। জ্ঞানমূলক অনুধাবন এবং তোমাদের উচ্চতর দক্ষতার অনেক প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করাকে ই লার্নিং বলে। ই লার্নিং নিয়ে তোমাদের অনেক অধ্যয়ন আছে, এখানে বেশি কথা বলছি না, শুধুমাত্র সাইড নোটগুলো তোমরা একবার দেখে নিবে। তবে এই কয়টি সফটওয়্যারের নাম মনে রাখতে হবে। ই লার্নিংয়ের জন্য সেগুলো ব্যবহৃত হয় গুগল মিট ব্যবহৃত হয়, ওয়েব এক্স ব্যবহৃত হয়, ওয়েবনিয়ার এবং জুম, ফেসবুক মেসেঞ্জার, ইমো, স্কাইপি এবং হোয়াটসঅ্যাপ যে আমরা প্রোগ্রাম ব্যবহার করি, এই সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু কি করা যায়, ই লার্নিং কার্যক্রম সম্পন্ন করা যায়। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে কোন সফটওয়্যারগুলো ব্যবহার করা যায় ই লার্নিংয়ের জন্য। উদ্দীপকটি পরে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। ডাক্তার ফারহান শহর অবস্থান করো প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিলের অপারেশন নিম্ন তাপমাত্রায় প্রয়োগ করে চিকিৎসা করেন। এখানে দেখো অপারেশন সংক্রান্ত বিষয় যখন আসবে, নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতির কথা যখন আসবে, তখন তোমাদের সাথে সাথে ক্রায়োসার্জারির কথা মনে রাখতে হবে। তবে এখানে প্রশ্নটি চলো প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি কী, অর্থাৎ প্রথম লাইনে ছিল প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন, এখান থেকে কিন্তু প্রশ্নটি দেওয়া হচ্ছে। দ্বিতীয় অংশটি কিন্তু অন্য প্রশ্ন। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটা শহরে অবস্থান করে বা দূরবর্তী কোনো ভৌগোলিক অবস্থানে অবস্থান করে যখন রোগীর চিকিৎসা দেওয়া হয়, সেটি মূলত তাকে আমরা টেলিমেডিসিন বলি। এই টেলিমেডিসিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। প্রক্রিয়াটি টেলিমেডিসিন, তাই দিয়ে সঠিক উত্তর। এবং ইমেলের মাধ্যমে কিন্তু টেলিমেডিসিন রিপোর্ট দেখা যায়, রোগীর রিপোর্ট বা প্রেসক্রিপশন দেওয়া যায়, সেজন্য এটিও টেলিমেডিসিনের আওতাভুক্ত একটি কার্যক্রম। এই তিনটি কার্যক্রমই টেলিমেডিসিনের অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনি যে চিকিৎসা সেবা প্রদান করেন সেই চিকিৎসা সেবা টেলিমেডিসিনের সাথে রিলেটেড এই তিনটি প্রক্রিয়ায়। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি। সেখানে বলা হয়েছে একই উদ্দীপক দিয়ে প্রশ্নটি দেওয়া আছে বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে, অর্থাৎ বন্ধুর যে চিকিৎসা করা হচ্ছে সেটি কিন্তু ক্রায়োসার্জারি। তবে এখানে সরাসরি চিকিৎসা পদ্ধতির নাম আমাদেরকে জিজ্ঞেস করা হয়নি, বোর্ডের প্রশ্ন, তাই একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে কি কি হবে। পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, রোগীর ব্যথা কম হবে, সুস্থ হতে কম সময় লাগবে। এই সবগুলো কিন্তু সঠিক উত্তর। এখানে সুস্থ হতে অধিক সময় লাগবে বলেছে, এখানে অধিক সময় লাগবে না, কম সময় লাগবে, তাই সঠিক উত্তর 1, 2। পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে এবং রোগীর ব্যথা কম হবে। সঠিক উত্তরটি হলো সুস্থ হতে কম সময় লাগে, এখানে অধিক সময় লাগবে বলছে, তাই এটি সঠিক উত্তর 9, গ নম্বরটি। 3 নম্বর, টেলিমেডিসিন নিয়ে আমরা আরও কয়েকটি কথা বলেছি। এই এনসিটিভির বই থেকে এই প্রোগ্রামগুলোর নাম লেখা হয়েছে। যে সমস্ত ওয়েবসাইটে টেলিমেডিসিন সেবা অ্যাভেলেবেল রয়েছে, সেবা প্রদান করা যায়, সেগুলোর নাম এখানে লেখা আছে। টেলডক, মেলভিন ক্লিনিক, আই ক্লিনিক, এমডি লাইভ, এমওয়েল, ডক্টর অন ডিমান্ড, ট্রিটমেন্ট অনলাইন। এই ওয়েবসাইটগুলোতে মূলত টেলিমেডিসিন সংক্রান্ত সেবা প্রদান করা হয়। এছাড়াও ইলেকট্রনিক হেলথ রেকর্ড বা ইএইচআর ডাটাবেস সেবা ব্যবহার করে রোগীর যাবতীয় তথ্য সংরক্ষণ এবং ব্যবহার করা যায়। পরীক্ষায় প্রশ্ন আসছে ইএসআর কী কারণে ব্যবহৃত হয়, অথবা রোগীর যাবতীয় তথ্য সংরক্ষণ এবং ব্যবহার করার জন্য কোন ডাটাবেস ব্যবহার করা হয়। সেই ডাটাবেসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইএইচআর, ইলেকট্রনিক হেলথ রেকর্ড। ইসিআর তৈরিতে যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয়, এখন এই ডাটাবেস তৈরি করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে ডাটাবেস তৈরিতে, ইসিআর তৈরিতে যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে থেরাপি নোট, এপিক কেয়ার, নেক্সট জেন, অ্যাম্বুলেটরি, এইচআর এবং কেয়ার 360। এই সফটওয়্যারগুলো সাধারণত ইসিআর তৈরিতে ব্যবহার করা হয়, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এই জায়গাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, নেক্সট টাইম কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। পরবর্তী প্রশ্নটি, কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়। শিক্ষার্থীরা তোমরা এক জায়গায় কিন্তু একটু হিজিবিজি করে ফেলো বা একটার সাথে একটাকে ম্যাচ করে ফেলো, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এবং বায়োমেট্রিক্স, বোথ আর ডিফারেন্ট, কোয়াইট ডিফারেন্ট, মনে রাখবা। বায়ো ইনফরমেটিক্স নয়, এর উপাদান নয় হলো কোনটি, রসায়ন। আমরা আরেকটু ভিতরে গেলেই তোমরা জানবে যে ডেটাবেজ, গণিত, পরিসংখ্যান এবং প্রোগ্রাম বায়ো ইনফরমেটিক্সে ব্যবহার করা হয় সেটি। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো মূলত বায়ো ইনফরমেটিক্স। জীব সংক্রান্ত বিভিন্ন তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে যখন কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয় বা জৈবিক ডাটা নিয়ে যখন বিশ্লেষণ করা হয়, জীববিজ্ঞান সংক্রান্ত যেই ডেটাগুলো সেগুলো যখন কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হয়, মূলত তাকেই বায়ো ইনফরমেটিক্স বলা হয়। এর থেকেও ইম্পর্টেন্ট কথা হলো মূলত 4টি বিষয় নিয়ে গঠিত। কয়টি বিষয় মনে রাখবা? 4টা বিষয়।
চারটা বিষয়। একটা হলো আণবিক জীববিদ্যা, যেখানে ডেটার উৎস বিশ্লেষণের কাজ করে, ডেটা উৎস বিশ্লেষণের উৎস ডেটা উৎস বিশ্লেষণের কাজ করে। এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে আণবিক জীববিদ্যার কাজ কী। ন্যানোটেকনোলজির বায়ো ইনফরমেটিক্সের যে চারটি ধাপ রয়েছে, সেই চারটি ধাপের মধ্যে প্রথম ধাপ আণবিক জীববিদ্যা। সে আণবিক জীববিদ্যার এই অংশে কোন কাজ করা হয়? ডাটা উৎস বিশ্লেষণের কাজ করা হয়। ডেটাবেজ তোমরা জানো, যেখানে ডেটাকে সংরক্ষণ করা হয় তাকে ডেটাবেজ বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কযুক্ত এক বা একাধিক ডাটা ফাইল নিয়ে ডেটাবেজ তৈরি। এরপর প্রোগ্রামিং, উপাত্ত বিশ্লেষণ অ্যালগোরিদম সেখানে লেখা হয়। যখন উপাত্তগুলোকে বা ডেটাগুলোকে বিশ্লেষণ করা হয়, সেগুলোর জন্য বিভিন্ন অ্যালগোরিদম প্রয়োগ করা হয়। সেই অ্যালগোরিদম প্রয়োগের কাজটি মূলত প্রোগ্রামিং অংশে করা হয়। গণিত ও পরিসংখ্যান দিয়ে এর সম্ভাব্যতা যাচাই করা হয়। গণিত এবং পরিসংখ্যান ব্যবহার করে কোন রোগের জন্য কোন বিষয়টি প্রযোজ্য বা কোন প্রযুক্তির জন্য কোন বিষয়টি প্রযোজ্য, সেটি বিশ্লেষণ এবং সম্ভাব্যতা যাচাই, এই কাজটি করা হয় গণিত এবং পরিসংখ্যান ব্যবহার করে। শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই কথাগুলো ভুলে গেলে চলবে না। বায়ো ইনফরমেটিক্সে কোন কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? জাভা, পাইথন, সি++, পার্ল, স্প্রেডশিট, এসকিউএল, ম্যাটল্যাব এবং কুডা, এই সফটওয়্যারগুলো সবই ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্সে। তবে একটা বিষয় একটু মনে রাখবে, এই সমস্ত সফটওয়্যারগুলো কিন্তু আমাদের কৃত্রিম যে বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানেও ব্যবহার করা হয় এখানকার বেশিরভাগ সফটওয়্যার। তাই একটু তোমরা ভালো করে মনে রাখবে। চট্টগ্রাম বোর্ড 2023-এর এই প্রশ্নটি, তাই এটি আবার রিপিট হতে পারে। আমাদের এখানে বায়ো ইনফরমেটিক্স নিয়ে আমরা আরও একটু কথা বলেছি। জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি প্রযুক্তি বা বিষয়, সেটি হলো বায়ো ইনফরমেটিক্স। লক্ষ্য কী? লক্ষ্য হলো জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়াকরণ। এটিই কিন্তু বায়ো ইনফরমেটিক্সের মূল লক্ষ্য। এরপর বলা হচ্ছে যে বায়ো ইনফরমেটিক্সের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে মানব জিনোম সিকোয়েন্স তৈরি। আলাদা করে প্রশ্ন আসতে পারে, বায়ো ইনফরমেটিক্সের সবচেয়ে বড় সাফল্য কোনটি? তখন কিন্তু তোমরা এই কথাটি লিখে দিবে বা এটি তোমাদেরকে লিখতে হবে। জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু এই কথাগুলো আস্তে আস্তে আসতে পারে, কারণ এখন স্যাররা যখন প্রশ্ন করেন তখন একটু ভেতর থেকে প্রশ্নগুলো করার চেষ্টা করেন। গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো ক্যান্সারের উপর গবেষণা করা হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে। আমরা আরও একটু ব্যবহার জেনে নিচ্ছি, যেই জায়গা থেকে সব সময় প্রশ্ন আসছে। বাচ্চারা তোমরা কিন্তু এই সাইড নোটগুলো যদি আলাদা করে নোট না রাখো বা খাতায় লিখে না রাখো, শুধু চারটি এমসিকিউর একটি উত্তর, চারটি অপশন থেকে এমসিকিউর একটি উত্তর বাছাই করলে কিন্তু কোনো লাভ হবে না। সরাসরি প্রশ্ন এসএসসি লেভেলে কখনো খুব বেশি আসে না। জৈবিক পদ্ধতি বিশ্লেষণ করে সম্যক ধারণা অর্জন, এটি একটি ব্যবহার। জিনোম সিকোয়েন্স, প্রোটিনের সিকোয়েন্স ইত্যাদি গঠন উপাদানের ইলেকট্রনিক ডাটাবেজ গঠন, এটিও কিন্তু বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার। জিনোম সিকোয়েন্স কোনটিতে হয়? বায়ো ইনফরমেটিক্স। প্রোটিনের সিকোয়েন্স কোনটিতে হয়? বায়ো ইনফরমেটিক্স। মনে রাখবা। মলিকুলার মেডিসিন কোথায় ব্যবহার করা হয়? বায়ো ইনফরমেটিক্স। জিন থেরাপি কোথায় ব্যবহার করা হয়? বায়ো ইনফরমেটিক্স। ঔষধ তৈরি, বর্জ্য পরিষ্কারকরণ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণা কিন্তু বর্জ্য পরিষ্কারকরণের কাজটা ন্যানোটেকনোলজির মাধ্যমেও করা হয়, বাট এখানে বলা হচ্ছে গবেষণা করা হয়। তাই একটু মাঝে মাঝে কিন্তু কনফিউশন তৈরি করতে পারে, ভালো করে তোমরা যদি না পড়ো। বিকল্প শক্তির উৎস সন্ধান, জীবাণু অস্ত্র তৈরি, ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিস, এই জায়গা থেকে বারবার প্রশ্ন আসছে। ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিস করা হয় কোন প্রযুক্তিতে? বায়ো ইনফরমেটিক্স। বা কোনটিতে? জিন ফাইন্ডিং গবেষণায় কোনটি ব্যবহৃত হয়? বায়ো ইনফরমেটিক্স। প্রোটিনের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করা হয় কোন প্রক্রিয়ায়? বায়ো ইনফরমেটিক্স। ভালো করে এই নোটটি তোমরা আলাদা করে মনে রাখার চেষ্টা করবে। এআই এর প্রয়োগ ক্ষেত্র বা ক্ষেত্রগুলো কী কী? মেশিন লার্নিং, রোবোটিক্স, ওয়ার্ড প্রসেসিং। মেশিন লার্নিং এবং রোবোটিক্স এই দুটো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ ক্ষেত্র। ওয়ার্ড প্রসেসিং এর প্রয়োগ ক্ষেত্র নয়। মানুষের চিন্তা শক্তি বা বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে যখন বাস্তবায়ন করা হয়, তাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু এটি বারবারই আসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? মানুষ যেভাবে কাজ করে, ভাবনা করে, চিন্তা করে, সেটিকে যখন কম্পিউটারের মাধ্যমে প্রয়োগ করা যায় বা যন্ত্র নির্ভর কোনো প্রযুক্তির মাধ্যমে বাস্তবায়ন করা যায়, তাকে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি সফটওয়্যার এক্সপার্ট সিস্টেম। খেয়াল করো, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে, একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, সেটি হলো এক্সপার্ট সিস্টেম। সে এক্সপার্ট সিস্টেম কী করে? বিভিন্ন জটিল সমস্যার সমাধান আমাদেরকে করে দিতে পারে। আবারও বলছি, ব্যবহৃত সফটওয়্যারগুলো প্রোডক্ট, AMIL,
সি শার্প, এই যে সি দিয়ে যখন এরকম একটি হ্যাশ প্রতীক দেওয়া হয় তখন তাকে সি শার্প করা হয়। এটি একটি প্রোগ্রামিং ভাষা। জাভা পাইথন, এই জাভা পাইথন কিন্তু আমরা পেয়েছিলাম অন্য জায়গাতেও ব্যবহার করা হয়। এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা একটু আগে কিন্তু বায়ো ইনফরমেটিক্স পেয়েছিলাম, সেখানেও কিন্তু জাভা পাইথন ব্যবহার করা হয়। আর একটি ভাষা জুলিয়া একটি প্রোগ্রামিং ভাষা, হ্যাস্কেল একটি ভাষা এবং এলআইএসপি একটি প্রোগ্রামিং ভাষা। এই সমস্ত প্রোগ্রামিং ভাষাগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এখন প্রয়োগ করা হচ্ছে। এআই দিয়ে কিন্তু এখন বিপ্লব হয়ে যাচ্ছে পৃথিবীতে। তোমরা জানো এআই দিয়ে এখন সব কিছু তৈরি করা হচ্ছে, তাই এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, ভালো করে মনে রাখবে। আরও প্রয়োগ ক্ষেত্রগুলো আমরা মনে রাখবো মেশিন লার্নিং, রোবোটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ প্রসেসিং। এই যে কটি কথা আমি বলেছি, দিজ আর ভেরি 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 ইম্পর্ট্যান্ট। বাচ্চারা খেয়াল করো, মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে এআই ইম্পর্টেন্ট, রোবোটিক্সের ক্ষেত্রে এআই ইম্পর্টেন্ট, কম্পিউটার ভিশন এআই এর মাধ্যমে প্রয়োগ করা হয়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটিও এআই এর একটি কাজ, এবং স্পিচ প্রসেসিং এই কাজটিও এআই এর মাধ্যমে করা হয়। এখন আমরা জানবো এখান থেকে যখন ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন আসবে, হয়তো এমসিকিউ অথবা জ্ঞানমূলক, তখন কিন্তু আমাদেরকে এই কোশ্চেনের আনসারগুলো এভাবেই করতে হবে। মেশিন লার্নিং কাকে বলে? মেশিন লার্নিংয়ের কাজ হলো কম্পিউটারকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে সে কোনো সিস্টেম সম্পর্কে বিভিন্ন নিয়ম নিজেই শিখে নিতে পারে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে তারপরে কাজে লাগাতে পারে। এটিকে বলা হয় মেশিন লার্নিং। তবে মেশিন লার্নিংয়ের বেশ কটি ধাপ রয়েছে, সেটি আমি এখানে নিয়ে আসিনি, হয়তো আরেকটি প্রশ্নে তোমরা পাবে। সেখানে সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং নামক আরও 3টি ধাপ রয়েছে মেশিন লার্নিংয়ের আওতাভুক্ত। তবে মেশিন লার্নিংয়ের মূল টার্গেট হলো কম্পিউটারকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে যে সে কোনো সিস্টেম সম্পর্কে ভালোভাবে নিজেই জ্ঞান অর্জন করবে এবং সেখান থেকে ভুল হলে সে ভুল থেকে শিক্ষা নিয়ে তা পরবর্তীতে কাজে লাগাতে পারবে। রোবোটিক্স হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে একটি রোবট বা যন্ত্রকে স্বয়ংক্রিয়ভাবে কাজে লাগানোর একটি বিদ্যা, সেটিকে রোবোটিক্স বলা হয়। তোমরা কিন্তু অনেক সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স এগুলোর মধ্যে একটু গুলিয়ে ফেলো। দেখো, রোবোটিক্স হলো রোবটের একটি শাখা, রোবট বিজ্ঞান সংক্রান্ত একটি প্রযুক্তি যেখানে আসলে রোবটকে কাজে লাগানো হয়। এরপরে হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এই যে আমরা এখানে বলেছিলাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটিও এআই এর একটি প্রয়োগ ক্ষেত্র। সেখানে কি করা হয়? দ্বারা বোঝায় মানুষ সচরাচর যেসব ভাষা ব্যবহার করে, বাংলা, ইংরেজি, ফার্সি, জাপানি, যে ভাষাগুলো ব্যবহার করে সেগুলোর সাথে কম্পিউটারের সেসব ভাষায় কম্পিউটারের তথ্য আদান প্রদান করার যে প্রক্রিয়া, সেটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলা হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট হলো কম্পিউটার ভিশন বলতে কী বোঝায়। জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আসেনি, এখান থেকে আসতে পারে। তোমরা বোর্ডে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, পরীক্ষা কিন্তু আর মাত্র 15-20 দিন বাকি আছে। তাই এই স্লাইডটি অন্তত ভালো করে যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো, তাহলে দেখা যায় জ্ঞানমূলক, অনুধাবনমূলক সহ এমসিকিউর যাবতীয় ডায়াগনোসিস আমি এখানে করে ফেলার চেষ্টা করেছি। কম্পিউটার ভিশন হলো ক্যামেরা দিয়ে একটি মেশিন যা দেখতে পায় তা থেকে বিভিন্ন তথ্য প্রক্রিয়া করার সঠিক উপায়, যেটা মানুষ চোখ দিয়ে করে থাকে। মানুষ যখন কোনো চোখ দিয়ে কোনো বিষয় দেখে, সেখানে কোনো ভুলভ্রান্তি বা সেখানকার কোনো গবেষণা, সেখানকার কোনো পর্যবেক্ষণ, সেটা মানুষ নিজেরাই করে থাকে। কম্পিউটারের যে ক্যামেরা রয়েছে, এই ক্যামেরার মাধ্যমে যখন কোনো কম্পিউটার ভুল ত্রুটি দেখে বা কোনো বিষয় পর্যবেক্ষণ করে বা কোনো বিষয় নিয়ে অ্যানালাইসিস করে, ঠিক যেমনটা মানুষ করে, দিস ইজ কল্ড কম্পিউটার ভিশন। স্পিচ প্রসেসিং, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এখন স্পিচ প্রসেসিংয়ের মাধ্যমেই সব কিছু করছি। কম্পিউটারকে আমরা স্পিচ টু ল্যাঙ্গুয়েজ, ভয়েস টু স্পিচ, ভয়েস টু টেক্সট ডেটা যে আমরা কনভার্ট করতেছি, আমরা ভয়েস দিচ্ছি, কম্পিউটার সেটাকে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিচ্ছে। এটা হচ্ছে স্পিচ প্রসেসিং। কম্পিউটারকে দিয়ে কথা বলানো এবং শেখানোর কৌশল, এটিকে বলা হয় স্পিচ প্রসেসিং। তাহলে এর প্রয়োগ ক্ষেত্রের মধ্যে এই 5-6টি প্রয়োগ ক্ষেত্র এবং প্রত্যেকটি প্রয়োগ ক্ষেত্রে আলাদা করে এখান থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। শুধু তাই নয়, এখান থেকে যে কোনো জ্ঞানমূলক প্রশ্ন এই স্লাইড থেকে আসতে পারে। চলে গেলাম স্যাটেলাইটের সুবিধা কারা ভোগ করবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা কারা ভোগ করবে? চট্টগ্রাম বোর্ড 2023 এই প্রশ্নটি দেওয়া হয়েছিল, হুবহু এই প্রশ্নটি এখনও এইভাবেই আছে। প্রতিরক্ষা বাহিনী, অনলাইন ব্যাংকিং এবং টেলিমেডিসিন, এই 3 পক্ষই কিন্তু স্যাটেলাইটের সুবিধা ভোগ করে। প্রতিরক্ষা বাহিনী স্যাটেলাইট ব্যবহার করে, অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রে অবশ্যই স্যাটেলাইট ব্যবহৃত হবে, এবং টেলিমেডিসিনের মাধ্যমে দূরবর্তী রোগের চিকিৎসা করা হয়। রোগের চিকিৎসা যখন অনলাইনের মাধ্যমে করা হয়, সেখানেও স্যাটেলাইট ব্যবহৃত হতে পারে। এছাড়াও পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে ইন্টারনেট সংযোগ করা, আন্তঃমহাদেশীয় টেলিফোন কল, এখান থেকে প্রশ্ন আসছে আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় বা কোনটি ব্যবহৃত হয়, সেখানে অবশ্যই স্যাটেলাইট ব্যবহৃত হয়।
জলবায়ুর সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ অবশ্যই স্যাটেলাইট ব্যবহৃত হয়। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো ব্যবহার করে থাকে এগুলো। এছাড়াও স্যাটেলাইট জিপিএসের মাধ্যমে যে কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করা যায়, আমরা যেটা জিপিএসের মাধ্যমে করে থাকি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই জিপিএসের মাধ্যমে মূলত ডেটাটা সে সংগ্রহ করে স্যাটেলাইটের মাধ্যমে, এবং জিপিএসের মাধ্যমে কোনো স্থানকে নির্ণয় করা, আইডেন্টিফাই করা, এটি স্যাটেলাইটের মাধ্যমে করা হয় এবং এই প্রক্রিয়াটা জিপিএস নামেই পরিচিত। দুর্যোগ ব্যবস্থাপনায়, দ্রুত যোগাযোগ এবং প্রতিরক্ষার কাজেও আমরা স্যাটেলাইট ব্যবহার করে থাকি। বৈদ্যুতিক শক্তির ব্যাপক প্রভাব ছিল কোন বিপ্লবে? দ্বিতীয় যে শিল্প বিপ্লব, তাকেই মূলত সেখানেই বৈদ্যুতিক শক্তির ব্যাপক প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রগুলো জিনোম সিকোয়েন্স, ডিএনএ বিশ্লেষণ, রোবট বিশ্লেষণ, নিয়ন্ত্রণ নয়। প্রথম দুটি সঠিক উত্তর আমরা একটু আগেই দেখেছিলাম। ডিএনএ বিশ্লেষণ, প্রোটিনের জিনোম সিকোয়েন্স আবিষ্কার, জিনোম সিকোয়েন্স আবিষ্কার করা, সেগুলো ছিল বায়োইনফরমেটিক্সের ব্যবহার। বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্রগুলো জিন অনুসন্ধান, জিনোম সমন্বয়, প্রোটিনের গাঠনিক অ্যালাইনমেন্ট তৈরি। এখান থেকে প্রশ্ন আসছে কোনটির মাধ্যমে প্রোটিনের গাঠনিক অ্যালাইনমেন্ট তৈরি করা হয়। আমি কিন্তু অনেকগুলো প্রশ্নকে মার্জ করেছি, একসাথে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি। প্রোটিনের গঠন, জিন ফাইন্ডিং, ড্রাগ নকশা প্রণয়ন করা হয় কোনটির মাধ্যমে? বায়ো ইনফরমেটিক্স। নকশা প্রণয়ন, খেয়াল করো, ড্রাগ তৈরি না, কিন্তু ড্রাগ তৈরি কিন্তু ন্যানো টেকনোলজির মাধ্যমেও করা হয়। ড্রাগের নকশা প্রণয়ন, ড্রাগ আবিষ্কার করা, নতুন কোনো ড্রাগ আবিষ্কার করা, যখন জৈবিক ডাটাগুলো নিয়ে বিশ্লেষণ করা হয় তখন সেই ডাটাগুলোকে বিশ্লেষণ করে কোন রোগের জন্য কোন ওষুধ প্রযোজ্য বা তৈরি করা যায় সেটি কিন্তু বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে করা হয়। বিবর্তনের নকশা প্রণয়ন করা, দেখো নকশা প্রণয়ন, ডিজাইন করা, এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তখন কিন্তু তোমরা মনে রাখবে বায়ো ইনফরমেটিক্স। পণ্যের ডিজাইন তৈরি, পণ্যের ডিজাইন তৈরিতে ব্যবহার করা হয় যে সফটওয়্যার, তাকে বলা হয় কম্পিউটার এইডেড ডিজাইন, সিআইডি। এখানে পিএলসি নামক আরেকটি প্রোগ্রামিং ব্যবহার করা হয়েছে, সেটির নাম প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এটি একটি প্রোগ্রামিং ভাষা। সার্কিট। শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ব্যবহার হতে পারে। অ্যান্ডোস্কোপি, এক্স-রে, কলোনোস্কোপি, এগুলো সবগুলোই আমরা একটু আগে পড়ে আসছিলাম। ন্যানো টেকনোলজির ব্যবহার প্রয়োজন আমরা আবারও পড়ব। চিকিৎসায় ব্যবহার হলো ন্যানো রোবট ব্যবহার করে অপারেশন করা হয় বা সার্জারি করা হয়, সেটাকে আমরা অ্যাঞ্জিওপ্লাস্ট বলি। সরাসরি রোগাক্রান্ত সেলে চিকিৎসা প্রদান করা হয় কোনো প্রকার আভ্যন্তরীণ প্রক্রিয়া ছাড়া, যেটি আমরা ন্যানো ক্রায়োসার্জারির মাধ্যমে করে থাকি। ক্রায়োসার্জারিতে মূলত বাইরে থেকে চিকিৎসা প্রদান করা হয়, সেটি সরাসরি রোগাক্রান্ত সেলে আমরা ওষুধ প্রয়োগ করে তরল গ্যাস প্রয়োগ করার মাধ্যমে করে থাকি। সেটি হলো এই জায়গায় যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা ক্রায়োসার্জারি, তবে এটি ন্যানো ক্রায়োসার্জারি মনে রাখবা। ডায়াগনোসিস করা, এন্ডোস্কোপি, অ্যাঞ্জিওগ্রাম, কলোনোস্কোপি, এই যে আমরা রোগের বিভিন্ন টেস্ট করি, ডায়াগনোসিস করি, সেখানে আমাদের ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। স্মার্ট ড্রাগ তৈরি এবং ক্যান্সার রোগ ধ্বংস করার কাজেও ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এটি বোর্ডের প্রশ্ন, শিক্ষার্থীরা যশোর বোর্ড 2024 এই প্রশ্ন আসছে, তাই হুবহু এখান থেকে প্রশ্ন না আসে আবার প্রশ্ন আসতে পারে ন্যানো টেকনোলজির ব্যবহার কোনগুলো? অ্যান্ডোস্কোপি, অ্যাঞ্জিওগ্রাম, কলোনোস্কোপি। এখন এই জায়গায় এক্স-রে কেটে দিয়ে তো যদি অ্যাঞ্জিওগ্রাম লিখে দেয় তখন কিন্তু তুমি আবার ভুল করার কোনো অবকাশ যেন না থাকে, তাই এই স্লাইডটি তুমি ভালো করে পড়বে। আমাদের অনেক পড়া বাকি রয়েছে, খুব দ্রুত সামনে যাব, তোমরা আরেকটু মনোযোগ দাও। তোমরা সবাই আশা করি মনোযোগ দিচ্ছ, শেষ পর্যন্ত থাকবে, তাহলে আশা করি প্রথম অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। মিস্টার মাসুদ একজন চিকিৎসক, তার স্পর্শ ছাড়া তার মোবাইল ফোনটি চালু হয়, স্পর্শ ছাড়া মোবাইল ফোন চালু হয় না। তোমরা জানো যে টাচ স্ক্রিনে আমরা এখন মোবাইলে যে ফিঙ্গার টাচ করি বা যেই এখানে বায়োমেট্রিক সিস্টেম দেওয়া হয় সেটির মাধ্যমেই মোবাইল লক আনলক করা যায়। তাহলে টাচ ছাড়া যেহেতু মোবাইল ফোনটি চালু হয় না, সেটি অবশ্যই বায়োমেট্রিক্স। তিনি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন। অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করা, ক্ষুদ্র কিছুর কথা আসলে কিন্তু ন্যানো টেকনোলজির কথা তোমরা মনে রাখবা। মিস্টার মাসুদের মোবাইলে ব্যবহৃত প্রযুক্তি বায়োমেট্রিক্স, সেখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। যেহেতু স্পর্শ ছাড়া সাধারণত আমরা মোবাইল ফোনের যে লক স্ক্রিন লক আনলক করার বিষয়টি, সেখানে বায়োমেট্রিক্স প্রযুক্তির ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিটাই ব্যবহার করা হয়। হ্যাঁ, তোমরা ফেস রিকগনাইজেশন এখন রয়েছে, কোড দেওয়া যায়, পিন দেওয়া যায়, পাসওয়ার্ড দেওয়া যায়, ফেস রিকগনাইজেশন দেওয়া যায়, অথবা আমরা সচরাচর সাধারণত ফিঙ্গারপ্রিন্টই ব্যবহার করি। এই জায়গায় প্রশ্নটি অন্যভাবেও আসতে পারত, অন্য একটা বায়োমেট্রিকের নমুনা দিয়ে। তাহলে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিতে কিভাবে কাজ করে? ব্যবহৃত ডিভাইসের দাম কম। কেন ফিঙ্গারপ্রিন্টের সুবিধা কী? কেন ফিঙ্গারপ্রিন্ট সর্বাধিক বিশ্বব্যাপী প্রচলিত? সফলতা প্রায় 100 ভাগের কাছাকাছি।
সংরক্ষণে শনাক্তকরণে কম সময় লাগে, খরচ কম এবং বিশ্বজুড়ে সর্বাধিক জনপ্রিয় বায়োমেট্রিক পদ্ধতি হলো ফিঙ্গারপ্রিন্ট। এটি নিয়ে আলাদা প্রশ্ন আসতে পারে। বিশ্বজুড়ে সর্বাধিক জনপ্রিয় বায়োমেট্রিক পদ্ধতিতে অনেকগুলো রয়েছে। শারীরবৃত্তীয় নমুনা রয়েছে, আচরণগত নমুনা রয়েছে। শারীরবৃত্তীয় নমুনার মধ্যে ডিএনএ রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, হ্যান্ড জিওমেট্রি রয়েছে, ফেস রিকগনিশন রয়েছে। এর মধ্যে সবচেয়ে ব্যবহৃত হয় ফিঙ্গারপ্রিন্ট, কারণ এটি সহজলভ্য, দামে সস্তা, খুব সহজে আইডেন্টিফাই করা যায় এবং সফলতা সবচেয়ে বেশি। বায়োমেট্রিক্সের ব্যবহার মোস্ট 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 ইম্পর্ট্যান্ট। খাতা কলম নিয়ে তোমরা বসো। কী নিয়ে বসবে? খাতা কলম নিয়ে বসবে। তারপর কি করবে? এগুলো লিখে ফেলবে। মৃতদেহ শনাক্তকরণ ডিএনএ টেস্টের মাধ্যমে করা হয়। অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব এবং মাতৃত্ব শনাক্তকরণ এগুলো সবই কিন্তু মূলত ডিএনএ টেস্টের মাধ্যমে করা হয় এবং প্রক্রিয়াটি বায়োমেট্রিক্স। আদমশুমারি রিপোর্ট তৈরি করা, সেক্ষেত্রে বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে রিডারের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার রিপোর্টটা রেখে দেওয়া হবে, এর মধ্যে তার তথ্যগুলো সংরক্ষণ করা হবে। তাই আদমশুমারিতে ব্যবহার করা যেতে পারে। জাতীয় পরিচয়পত্র ব্যবহার ইতিমধ্যে আমরা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছি। পাসপোর্টে বিদেশে ব্যবহার করা হয়, বাংলাদেশে এখন ব্যবহৃত হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স, ভোটার নিবন্ধন, এটিএম এবং অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যায়। আমাদের দেশে এখন এটিএম কার্ড ব্যবহার করি। এটিএম কার্ড ছাড়া এটিএমেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা যেতে পারে, অনলাইন ব্যাংকিংয়েও ব্যবহার করা যেতে পারে। আমরা ইদানিং কালে দেখেছি অনলাইন ব্যাংকিং যে মোবাইলে আমরা করি, বিকাশ, রকেট, নগদ, সেখানেও কিন্তু পিনের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করার অপশন ইতিমধ্যেই চালু হয়েছে। তাহলে তোমাকে প্রশ্ন যদি দেওয়া হয় বিকাশ, রকেট, নগদ কোন বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়, তখন কিন্তু তুমি ফিঙ্গারপ্রিন্টের কথা উল্লেখ করতে পারো যদি অপশন হিসেবে দেওয়া থাকে। প্রবেশ নিয়ন্ত্রণ এবং উপস্থিতি শনাক্তকরণে আমরা ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক পদ্ধতির যে কোনো একটি প্রসেস ব্যবহার করতে পারি। মোবাইল কম্পিউটার লগ ইন করার ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। ই কমার্স, স্মার্ট কার্ড তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট বা যে কোনো বায়োমেট্রিক্সের নমুনা ব্যবহার করা যায়। মিস্টার মাসুদ কর্তৃক রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তিটি, এই যে বলা হয়েছিল এখানেই তো উদ্দীপকটি রয়েছে, সেখানে বলা হচ্ছে তিনি চিকিৎসার ক্ষেত্রে অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেন। অতি ক্ষুদ্র যন্ত্রটি যে ব্যবহার করেছেন সেখানে বলা হচ্ছে চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তিটি। খেয়াল করো, এখানে কিন্তু প্রযুক্তির নাম আমাদেরকে জিজ্ঞেস করেনি, বলেছে প্রযুক্তিটি হলো। প্রযুক্তিটি কি? প্রযুক্তিটি অবশ্যই ন্যানো টেকনোলজি, মনে রাখবা। অতি ক্ষুদ্র যন্ত্র ব্যবহার করেছেন, ঠিক আছে? যন্ত্র যেহেতু ব্যবহার করেছেন সেটি ন্যানো টেকনোলজি। স্মার্ট ড্রাগ তৈরিতে সেটি ব্যবহার করা যায়। প্রাণঘাতী অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায়। ধনী এবং গরিবের পার্থক্য চরম মাত্রায় বৃদ্ধি পায় মূলত এই ন্যানো টেকনোলজি ব্যবহারের কারণে। এটি একটি নেতিবাচক প্রভাব। এই তিনটি সঠিক উত্তর। কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? চলে আসলাম আমরা ক্রায়োসার্জারির কাছে। কার কাছে? ক্রায়োসার্জারি। ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় যে গ্যাসগুলো, সেগুলোর নাম তোমরা অবশ্যই মনে রাখবে। সেখানে অবশ্যই কোনোদিন তরল ফসফরাস ব্যবহার করা যায় না। এখানে ব্যবহার করা যায় তরল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ডাইমিথাইল ইথার, প্রোপেন। হিটিং সোর্স হিসেবে হিলিয়াম ব্যবহার করা হয়। তবে আর্গন, হিলিয়াম এই নিষ্ক্রিয় গ্যাস ছাড়াও এগুলো ব্যবহার করা যায় নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং ডাইমিথাইল ইথার, প্রোপেন। এই গ্যাসগুলোর নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই 2025 সালের এসএসসি পরীক্ষাতেও কোনো না কোনো বোর্ডে কয়েকটি প্রশ্ন আসবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা ক্রায়োসার্জারি সম্পর্কে আরও একটু অধ্যয়ন করার চেষ্টা করি। জ্ঞানমূলক প্রশ্নে কাজে লাগবে, এমসিকিউতে কাজে লাগবে। তাপমাত্রার বিষয়টি মনে রাখবা। ক্রায়োসার্জারিতে ওই যে রোগাক্রান্ত কোষের তাপমাত্রা -41 ডিগ্রি সেলসিয়াস থেকে -190 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামিয়ে আনার চেষ্টা করা হয়। এরপরে বলা হচ্ছে ক্রায়োসার্জারিতে অভিজ্ঞ করে তুলতে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয় ভার্চুয়াল রিয়েলিটিতে। খেয়াল করো, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় একটু ম্যাচ করে দেওয়া হয়েছে। ক্রায়োসার্জারি দিস ইজ এ প্রসেস দ্যাট ইজ ইউজড ফর এ ট্রিটমেন্ট। একটি রোগের জন্য চিকিৎসা করা হয়, বাট দ্য প্রসেস হুইচ ইজ ইউজ টু ট্রেন্ড আপ দ্য ডক্টরদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয় ক্রায়োসার্জারিতে চিকিৎসার জন্য, সেই প্রশিক্ষণের প্রযুক্তিটি কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি। আমরা এখনও পর্যন্ত ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কথা বলিনি, সামনে কথা বলবো। মূলত প্রশিক্ষণ সংক্রান্ত যত বিষয় আসবে সবগুলো ভার্চুয়াল রিয়েলিটি, এটা মনে রাখবা। বিশেষ সুবিধা হলো ক্যান্সার এবং নিউরোসার্জারি চিকিৎসায় অনেক বেশি সাশ্রয়ী। কোনটি? ক্রায়োসার্জারি। পার্শ্ব প্রতিক্রিয়া, ব্যথা এবং রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতি কোনটি? পরীক্ষা প্রশ্ন আসলো, ক্রায়োসার্জারির নাম উল্লেখ করবা। বলা হলো তিনি একটি এমন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন যেখানে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ব্যথা নেই কিংবা রক্তপাতহীন একটি চিকিৎসা পদ্ধতি। উদ্দীপকে বর্ণিত চিকিৎসা পদ্ধতির নাম কি? তখন তুমি ক্রায়োসার্জারির নাম উল্লেখ করবা। বলা হলো কাটাছেঁড়া নেই, রোগীর পূর্ব প্রস্তুতির কোনো প্রয়োজন হয় না, সার্জারির শেষে রোগীরা হেঁটে হসপিটাল থেকে বাসায় চলে যেতে পারে।
হসপিটালে থাকতে হয় না। তাহলে এই পদ্ধতির নাম কি? ক্রায়োসার্জারি। মনে রাখতে হবে ক্রায়োসার্জারিতে টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়। প্রথমে তাপমাত্রা কমিয়ে ফেলা হয়, তারপর হিলিয়াম আর্গনের মাধ্যমে আবার রুম টেম্পারেচার বা বডির নর্মাল টেম্পারেচারে নিয়ে আসা হয়। এ হলো তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা। ক্রায়োসার্জারি বারবার করা সম্ভব। এখন এই জায়গা থেকে কিন্তু বেটারা প্রশ্ন আসবে, বাচ্চারা তোমরা যদি খেয়াল না করো, ক্রায়োসার্জারিতে চিকিৎসা করা সম্ভব একবার, দুইবার, বারবার, তখন কিন্তু তুমি বলবে যে স্যার তো এটি আমাকে পড়ায় নাই। এই কথা বলার সুযোগ নেই, স্যার তোমাকে এটি পড়িয়েছে। ক্রায়োসার্জারির চিকিৎসা বারবার করা সম্ভব। যে সকল রোগের চিকিৎসা করা সম্ভব, টিউমার, ক্যান্সার, তিল, আঁচিল, এছাড়াও আমরা সম্ভব তার একটি স্লাইডে সবগুলো রোগের নাম লিখেছি। আচ্ছা, অভ্যন্তরীণ রোগ হিসেবে লিভার ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, গ্রীবাদেশীয় পালস গোলযোগ, এবং এই রোগেরগুলো চিকিৎসা করা হয়। জিএমও মানে হলো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটি ফুল ফর্ম হিসেবে পরীক্ষা আসতে পারে। জিএমও কি? কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জিন জীবে প্রতিস্থাপন করা, সেই প্রক্রিয়াটার নাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে তৈরি করা হয় যে অর্গানিজম, তাকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনককে তোমরা জানো, পার্ল ব্রাক। কী ব্রাক? পার্ল ব্রাক। এছাড়াও আমরা জেনে রাখবো আরও কজন বিখ্যাত ব্যক্তির নাম। বিশ্বগ্রামের উদ্ভাবক মার্শাল ম্যাকলুহান। এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পার্ল ব্রাক একটু আগে বলেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছেন অ্যালান টুরিং, এবং ন্যানো টেকনোলজির উদ্ভাবক রিচার্ড ফাইনম্যান। এই স্লাইডটি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। কী রাখো? স্ক্রিনশট। খাতায় লিখে রাখতে পারো। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো কী? কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্প্রেডশিট প্রসেসিং এবং স্পিচ প্রসেসিং। স্প্রেডশিট নিয়ে কোনো কথা এখানে নাই। স্প্রেডশিট মানে মাইক্রোসফট এক্সেলে যে কাজটা করা হয়, এক্সেল নিয়ে কোনো কাজ করা হয় না মূলত। এখানে সঠিক উত্তর 1-3। স্পিচ প্রসেসিং আমরা দেখেছিলাম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আমরা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রত্যেকটি ধাপ নিয়ে কিন্তু আগে স্লাইডে আলোচনা করেছি। বাচ্চারা কোনো ভুল তুল করার অবকাশ নাই, স্যারের কোনো দোষ দিবে না। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দ্বারা বোঝায় মানুষ সচরাচর যেসব ভাষা ব্যবহার করে, বাংলা, ইংরেজি, আরবি, মাত্র কটি ভাষার নাম লিখেছি। মনে করি না স্যার এগুলো খুব প্রিয় ভাষা, এগুলো লিখেছি। এছাড়াও যে কোনো ভাষা হতে পারে। কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করা যায় যে কোনো ভাষায়, সেটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। স্পিচ প্রসেসিং হলো কম্পিউটারকে দিয়ে কথা বলানো, কথা শেখানো। কথা শেখানোর কৌশল, বাচ্চাদেরকে আমরা যেভাবে কথা বলাই, কথা শেখাই, কথা বলাই, কথা শেখাই, এটি হলো কম্পিউটারকে দিয়ে কথা বলানো, কথা শেখানো। এটি হলো স্পিচ প্রসেসিং। কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরিতে কম্পিউটারে ব্যবহার করা হয় ইলেকট্রনিক চিপ, উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রো প্রসেসর। রাউটার কেন বাবা এখানে ব্যবহার করবে? রাউটার তো তোমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য ব্যবহার করো, ওয়াইফাইয়ের জন্য তোমরা রাউটার ব্যবহার করো। তাহলে রাউটার এখানে ওর কোনো অ্যাক্টিভিটি নেই, তুমি এখান থেকে বিদায় হও। এখানে মূলত ইলেকট্রনিক চিপ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রো প্রসেসর কোথায়? কৃত্রিম বুদ্ধিমত্তায় এগুলো ব্যবহার করা হয় কম্পিউটারে। চলে গেলাম টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। কী টেকনোলজি? ন্যানো টেকনোলজি, মনে রাখবা। আমরা চলে আসলাম স্মার্ট ওষুধ তৈরিতে। এই যে তৈরি করার কাজটা ন্যানো টেকনোলজি করে। বিভিন্ন জিনিস তৈরি করা, ইনসুলিন তৈরি করা, এই তৈরি করা, সেই তৈরি করা, যত তৈরি করার কাজ সব ন্যানো টেকনোলজির। স্মার্ট ড্রাগ তৈরি করা, পানি বিশুদ্ধকরণ, জীবাণু থেকে জীবাণু কি বর্জ্য পরিষ্কার করে সেগুলোকে পরিশুদ্ধ বাতাসে তৈরি করা, এই সব কাজ ন্যানো টেকনোলজি করে। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোথায় বাচ্চারা? তোমরা জানো অ্যাকচুয়েটর হলো রোবটের যে হাত পা নাড়ার কৌশল, তাকে অ্যাকচুয়েটর বলা হয়। প্রযুক্তির যে শাখায় রোবটকে ডিজাইন, নিয়ন্ত্রণ, পরিচালনার সাথে সংযুক্ত তাকে রোবোটিক্স বলা হয়। রোবট আর রোবোটিক্স কিন্তু এক না, আবার বলে দিচ্ছি। রোবোটিক্স হলো মূলত একটি শাখা প্রযুক্তির, যেখানে রোবটকে ডিজাইন করা হয়, নিয়ন্ত্রণ করা হয় এবং পরিচালনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় একীভূত করা হয়, সেটি হলো রোবোটিক্স। আচ্ছা, পরবর্তী প্রশ্ন নিচের কোনটি বায়োমেট্রিক্সের ব্যবহার ক্ষেত্র? বায়োমেট্রিক্সের ব্যবহার ক্ষেত্র তোমরা জানো ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিস, এটা তোমরা খুব ভালো করে পড়েছো, আর বিশদ বিশ্লেষণের দরকার নাই। জিন ফাইন্ডিং, ওষুধ উৎপাদন, ওষুধ উৎপাদন। এখন আবার ন্যানো টেকনোলজি বানাই দিও না এটাকে, সারা বলছে সব উৎপাদন মনে হয় ন্যানো টেকনোলজি, না, ঔষধ উৎপাদন করার কাজটা করে থাকে মূলত। হ্যাঁ, স্মার্ট ড্রাগ তৈরি করা যায় ন্যানো টেকনোলজিতে। একটু কনফিউজাল কোয়েশ্চেন এখানে আছে। মলিকুলার মেডিসিন, পার্সোনালাইজড মেডিসিন, সামনে কিন্তু পার্সোনালাইজড মেডিসিন তৈরি হবে। এক ব্যক্তির জন্য, এক রোগের জন্য একটি মেডিসিন প্রয়োগ হবে, সেটিকে পার্সোনালাইজড মেডিসিন বলা হয়।
প্রিভেন্টেটিভ মেডিসিন, জিন থেরাপি, আবহাওয়া পরিবর্তন, কৃষি, শিক্ষা, বায়োটেকনোলজিতে ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্স। বায়ো টেকনোলজিতে ব্যবহার করা হয় কি বায়ো ইনফরমেটিক্স। এই জায়গা থেকে প্রশ্ন আসছে, তাই আবার রিপিট করছে। ইউনিক আইডেন্টিটি তৈরিতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙ্গুলের ছাপ তৈরি করা হয়। এখানে কি কাজ করে? প্রশ্ন হলো, আমরা সবাই জানি ফিঙ্গারপ্রিন্ট হলো একটি বায়োমেট্রিকের নমুনা এবং এর মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়। এখন ফিঙ্গারপ্রিন্ট কিভাবে কাজ করে সেখান থেকে প্রশ্ন আসছে। আঙ্গুলের রেখার বিন্যাসের উপর ভিত্তি করে সেটি কাজ করে, ত্বকের টিস্যুর উপর ভিত্তি করে এটি কাজ করে, ত্বকের নিচে রক্ত সঞ্চালনের শিরার উপর ভিত্তি করে এটি কাজ করে। এগুলো সব ফিঙ্গারপ্রিন্টের যে প্রযুক্তি, সেই প্রযুক্তির ভেতরকার কথা। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি কীভাবে কাজ করে? পরীক্ষায় যখন অহরহ উদ্দীপক আসে তোমাদের, যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটি উদ্দীপক আসলো, সেখানে তুমি বলবা উদ্দীপকে ব্যবহৃত ব্যক্তি শনাক্তকরণ প্রক্রিয়াটি হলো ফিঙ্গারপ্রিন্ট। এবার ফিঙ্গারপ্রিন্ট কাকে বলে বলবা, বলার পর তোমরা কিন্তু এই কথাগুলো সেখানে উল্লেখ করতে পারো। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিটি কিভাবে কাজ করে, আঙ্গুলের রেখার নিচের বিন্যাস, আমাদের কিন্তু আঙ্গুলের রেখাতে, হাতের মধ্যে আঙ্গুলের রেখা আছে, রেখার যে বিন্যাস, সে বিন্যাস তোমার সাথে তোমার ভাইয়ের মিলে না, আমার সাথে আমার বোনের মিলে না, ঠিক একইভাবে এক একজনের বিন্যাস এক এক রকম। এই বিন্যাসকে কম্পিউটার অ্যানালাইসিস করে আলাদা করে ব্যক্তিকে শনাক্তকরণ করে। টিস্যুর উপর ভিত্তি, টিস্যুর গঠন কেমন, হ্যাঁ, সেটার উপর ভিত্তি করে। ত্বকের নিচের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া, এটিও কিন্তু বায়োমেট্রিক সিস্টেমে ব্যবহৃত হয়। তাই মৃত মানুষের কোনো ফিঙ্গারপ্রিন্ট কোনো জায়গায় কাজ করে না। তোমরা জানো মৃত মানুষের কোনো রক্ত সঞ্চালন প্রক্রিয়া নেই সে কারণে। তবে সেক্ষেত্রে মৃত মানুষের ব্যক্তি শনাক্তকরণ করতে গিয়ে ডিএনএ টেস্ট করা হয়। ফিঙ্গারপ্রিন্ট হলো এমন একটি বায়োমেট্রিক্স পদ্ধতি আমরা জানি। এই পদ্ধতিতে বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডাটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে এই ডাটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়, মিলিয়ে দেখে স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তি শনাক্তকরণ করা হয়। এটি একটি পদ্ধতি। তবে সেখানে এই কাজগুলো করা হয়। মানব শরীরে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়, হ্যাঁ, ওই যে তোমাদেরকে বলেছিলাম ডিএনএও কিন্তু একটি বায়োমেট্রিক্সের নমুনা। সেটা হলো নখ, চুল, মুখের লালা, বীর্য, এগুলো থেকে ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। আচরণগত বায়োমেট্রিক্স হলো ভয়েস রিকগনিশন। বায়োমেট্রিক্স দু প্রকার, একটি হলো শারীরবৃত্তীয় ডাটা, আর হলো কি ডাটা, আচরণগত বৈশিষ্ট্য। এর মধ্যে আরও রয়েছে টাইপিং, কি স্ট্রোক, সিগনেচার ভেরিফিকেশন, এগুলো আচরণগত নমুনা। বায়োমেট্রিক্স ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে কোন কাজটি করা সম্ভব? মহাশূন্য অভিযান, সেনাবাহিনীতে যুদ্ধ অভিযান, পরিবেশ সুরক্ষা। এখানে মূলত প্রথম এবং দ্বিতীয়টি সঠিক উত্তর। পরিবেশ সুরক্ষার কাজটি ভার্চুয়াল রিয়েলিটি করে না। পরিবেশ সুরক্ষায় কিছুটা ন্যানো টেকনোলজির কী রয়েছে, ভূমিকা রয়েছে। প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কী বলা হয় বাচ্চারা? ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়। কোথায় কোথায় ব্যবহার করে? মোস্ট ইম্পর্টেন্ট, ড্রাইভিং প্রশিক্ষণ, ট্রাফিক ব্যবস্থাপনা, ফ্লাইট সিমুলেশন, মহাশূন্য অভিযান, ইতিহাস ঐতিহ্য রক্ষা, সামরিক প্রশিক্ষণ, নগর পরিকল্পনা, শিল্প কারখানায়ও ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটি। সিমুলেশনে যখন কোনো কিছুর শারীরিক উপস্থিতির আবহ প্রদান করা হয়, তখন তাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এটি কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির একেবারে লেটেস্ট একটি কথা। সিমুলেশনে যখন কোনো কিছুর শারীরিক উপস্থিতির আবহ দেওয়া হয়, তখন তাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করা, এটি ন্যানো টেকনোলজির একটি ধাপ। বিশদ বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই। হাইড্রোজেন আয়ন থেকে ফুয়েল তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? কোনো একটি কলেজে প্রশ্ন আসছে, তাই এভাবে নিয়ে আসছে, সেটা হলো ন্যানো টেকনোলজি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতাধীন ক্ষেত্র কোনগুলো? মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এ কথা তোমাদেরকে আর কয়বার বলবো, আর বলার দরকার নাই। তবে আর কিছু কথা জেনে রাখো, সেটি হলো স্মার্ট সিস্টেম যেগুলোর নাম রয়েছে। আমরা বলছিলাম যে স্মার্ট সিস্টেম হলো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা এমন একটি প্রোগ্রাম যেটি বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে। তো স্মার্ট সিস্টেম হিসেবে আলাদা প্রশ্ন আসছে। একটি স্মার্ট সিস্টেমের নাম মাইসিন, একটার নাম ক্যালকুলাস, একটার নাম ডিপ ব্লু, একটার নাম মাইসিমা, একটার নাম এআরআই, একটার নাম প্রসপেক্টর। এই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99.99%, বেশি না। এটা একটু মনে রাখিও তোমরা। মেশিন লার্নিং, সুপারভাইজড। এবার আসো মেশিন লার্নিং। আমি তোমাদেরকে বলছিলাম মেশিন লার্নিং যে রয়েছে, সেই মেশিন লার্নিংয়ের কিন্তু তিনটি ধাপ রয়েছে। একটা সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, আর একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, অথবা কোনটি কি সেখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। সুপারভাইজড লার্নিং কি, আনসুপারভাইজড লার্নিং কি, রিইনফোর্সমেন্ট লার্নিং কি, সব জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগরিদম এবং ইন্টেলিজেন্ট এজেন্ট, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতাধীন ক্ষেত্র। রোবোটিক্স, দেখো রোবোটিক্স
এই তো ঝামেলা লাগিয়ে দিল। রোবোটিক্স ব্যবহার করা হয়, রোবোটিক্স মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি প্রয়োগ ক্ষেত্র হলো রোবোটিক্স। হ্যাঁ, ন্যাচারাল ইন্টারফেস ভাষা ও কথা শনাক্ত করার বোঝায়, যেমন স্পিচ রিকগনিশন, মাল্টি সেন্সরি ইন্টারফেস, ভার্চুয়াল রিয়েলিটি। এই দেখো ভার্চুয়াল রিয়েলিটি কোথায় ব্যবহার করা হচ্ছে? কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হচ্ছে। নিচের উদ্দীপকটি পড়ে দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। ডাক্তার নেহান মাছ মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন, জিন সংক্রান্ত যত কথা সবগুলো হলো কোনটা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মনে রাখবা, বিশদ বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই। আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে পরবর্তী অংশ, তিনি প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতি, একই কথা, জিন নিয়ে কথা বলা হয়েছে। তাহলে প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি? একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহনকারী জিনকে ডিএনএ খণ্ড থেকে আলাদা করে সেটি অন্য একটি কোষের জীব যে ডিএনএ সেখানে যখন প্রতিস্থাপন করা হয় তখন তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি যে জীবকোষ তাকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হয়। আমরা একটু আগে কিন্তু এটি পড়েছিলাম। পরবর্তী প্রশ্নটি একই উদ্দীপক থেকে দিয়েছে। প্রশ্নটি আমি শুধু জেনে নিচ্ছি, কর্মকাণ্ডের ফলে কি ঘটবে? জীববৈচিত্র্যের সৃষ্টি হবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, চিকিৎসার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। নেতিবাচক প্রভাব চিকিৎসাতে পড়বে না। প্রথম দুটো সঠিক উত্তর। আরেকটি উদ্দীপক দেওয়া হয়েছে, সেটি না, এখানে উদ্দীপক নেই। বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো, জীবাণু, জৈব প্রযুক্তি, জীবাণু অস্ত্র তৈরি, মহাকাশ গবেষণাতে ব্যবহার করা হয় না। এই দুটো হলো তার ক্ষেত্র, বায়ো ইনফরমেটিক্সের ক্ষেত্র 1-2। আমরা চলে আসলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আর একটু কথা বলবো। কৃষি উন্নয়নে রোগমুক্ত এবং ভাইরাসমুক্ত চারা উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ফসলের বর্ণ, পুষ্টিগুণ, স্বাদ পরিবর্তন করা যায়। এরপরে ওষুধ শিল্পে ভ্যাকসিন এবং টিকা উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। দেখো এখানে আবার ন্যানো টেকনোলজিকে তোমরা এক করে ফেলিও না। টিকা উৎপাদন, ভ্যাকসিন উৎপাদন এগুলো করা হয় কার মাধ্যমে? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। বিভিন্ন রোগের হরমোন তৈরি, ইনসুলিন, অ্যান্টিবায়োটিক তৈরি এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে করা যায়। এরপরে বলা হচ্ছে গৃহপালিত পশু এবং মৎস্য উন্নয়নে চর্বিমুক্ত মাংস, দুধের পরিমাণ বৃদ্ধি, ট্রানজেনিক প্রাণী তৈরি, শূকর, খরগোশ, মুরগি, ভেড়া, গরু এগুলো সব ট্রানজেনিক প্রাণী, ছাগল এগুলো ট্রানজেনিক প্রাণী বলা হয়। এগুলোকে অলরেডি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তৈরি করা হয়েছে। দুগ্ধজাত দ্রব্য, মাখন, পনির, দই, বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস এবং ল্যাকটিস এবং ল্যাক্টোবেসিলাস এবং এই যে ব্যাকটেরিয়াগুলোর নাম বুলগেরিকাস। হ্যাঁ, এই যে ব্যাকটেরিয়াগুলো মূলত দুগ্ধজাত পণ্যের উপর বসে কাজ করে, এই কাজগুলো করে। ফরেনসিক টেস্টের নমুনা, এই যে তোমাদেরকে একটু আগে প্রশ্ন বলেছিলাম, এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ফরেনসিক টেস্টের হবে এখানে, টেস্টের নমুনা হিসেবে রক্ত, বীর্যরস, মূত্র, অশ্রু, লালা এগুলো ব্যবহার করা হয়। ডিএনএ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তকরণ করা হয়। জিন থেরাপিতে ক্ষতিকার জিনকে সুস্থ জীবন দ্বারা প্রতিস্থাপন করা হয়, সেখানে জিন থেরাপি, এই জিন থেরাপিও দেওয়া হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। পরিবেশ সুরক্ষায় মলমূত্র দুর্গন্ধমুক্তকরণ করা, রোগাক্রান্ত উদ্ভিদের পেস্টিসাইড হ্রাস করা, এই জায়গাতেও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা রয়েছে। আমরা চলে আসলাম পরবর্তী প্রশ্নে, পরিবেশ সুরক্ষায় ন্যানো টেকনোলজি। আমার মনে হয় পরিবেশ সুরক্ষার বিষয়টি হবে ন্যানো টেকনোলজি। একটি উদ্দীপক দিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে, ডাক্তার রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। ঝুঁকিপূর্ণ কাজ কি কাজ? ঝুঁকিপূর্ণ কাজ। এখানে কিন্তু রোবটের ব্যবহার, খেয়াল রাখবে। রাশেদ গবেষণায় প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর ফলে দরজা খুলে যায়। এটি হলো বায়োমেট্রিক্সের একটি নমুনা। তাহলে গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স। শারীরিক কাঠামো হতে পারে অথবা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তি করে যখন কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করা হয় তখন তাকে কি বলে? বায়োমেট্রিক্স বলা হয়। সংজ্ঞাটা ভালো করে শিখে নাও। এরপর আমরা চলে আসলাম, বলা হচ্ছে একই উদ্দীপক, আমি উদ্দীপকটি পড়ছি না, প্রশ্নটি পড়ছি। গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, বায়োমেট্রিক্স যে আমরা বলেছিলাম একটু আগে, সে বায়োমেট্রিক্স আর কোথায় ব্যবহার করা যায় এগুলো আমরা একটু আগে বলেছি। এই সমস্ত জায়গায় ব্যবহার করা যায়। জন্ম নিবন্ধনে ব্যবহার করা যায়, ভোটার আইডিতে ব্যবহার করা যায়, পাসপোর্টে ব্যবহার করা যায়। তবে জন্ম নিবন্ধনে এখন আমাদের দেশে ব্যবহার করেনি, সেজন্য ওরা 1-2 সঠিক উত্তর দিয়েছে, পাসপোর্ট এবং ভোটার নিবন্ধনে। ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে যে গ্যাসগুলো ব্যবহার করা হয় সেগুলোর নাম আমরা জানি, তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ডাইমিথাইল ইথার, প্রোপেন, হিটিং সোর্স হিসেবে হিলিয়াম। বায়োমেট্রিক্সের আচরণগত নমুনা ভয়েস, ডিএনএ না সিগনেচার।
তাহলে এই দুটো ভয়েস এবং সিগনেচার এই দুটো হলো বায়োমেট্রিক্সের আচরণগত নমুনা। আমরা আচরণগত নমুনাগুলো আবার জেনে নিচ্ছি। এইগুলোকে অন্যভাবে বইতে দেওয়া হয়েছে টাইপিং কিস্ট্রোক বা কিবোর্ডের গতি যাচাইকরণ, এরপরে হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, এটাকে সিগনেচার ভেরিফিকেশন নামে কোনো জায়গায় আখ্যায়িত করা হচ্ছে। কণ্ঠস্বর যাচাইকরণ, সেটাকে বলা হচ্ছে ভয়েস। এরপর শারীরবৃত্তীয় নমুনাগুলো তোমরা জানো, সেগুলোর আঙ্গুলের ছাপ, হাতের রেখা, রেটিনা, আইরিশ, মুখমণ্ডলের ছাপ, ডিএনএ টেস্ট, এগুলো সব শারীরবৃত্তীয় নমুনা, কারণ এখানে এই নমুনাগুলো সংগ্রহ করা হয়। কোনটি মলিকুলার মেডিসিন তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি? বায়ো ইনফরমেটিক্স। আমরা অন্য প্রশ্নে চলে আসি। এখানে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহৃত সফটওয়্যারগুলোর নাম আগেও বলেছিলাম, সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এটি আমি বিষয় বিবেচনা করছি না, আলোচনা করছি না। ঢাকা বোর্ড 2024 প্রশ্নটি দেওয়া হয়েছে, রিপিট হতে পারে। নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়? চর্মরোগ। আমরা বিশাল একটা তালিকা একটু আগে দিয়েছিলাম, ক্রায়োসার্জারি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় প্রোলগ। অনেকগুলো প্রোগ্রামিংয়ের ভাষা একটু আগে বলেছিলাম, ঢাকা বোর্ড 24 প্রশ্ন রিপিট হতে পারে। মানুষের চিন্তাশক্তি বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। এক্সপার্ট সিস্টেম একটি সফটওয়্যার, সেটির মাধ্যমেও কৃত্রিম বুদ্ধিমত্তায় সমস্যার সমাধান করা হয় প্রোলগ। এই সফটওয়্যারগুলোর নাম একটু আগে বলেছিলাম, এখন আর বিশদ বলছি না। কৃত্রিম বুদ্ধিমত্তায় এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সম্পর্কিত কোন বিষয়টি? আচ্ছা, এই জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পর্কিত এই দুটো বিষয়কে একসাথে একই জায়গায় আলোচনা করা হয়েছে, সেটি কোনটা? সেটি হলো রোবোটিক্স। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন, রোবোটিক্স কি? রোবোটিক্স হলো বিজ্ঞানের একটি শাখা। টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আমরা বৃহৎ কথা এখানে বলছি। ভার্চুয়াল রিয়েলিটি শব্দের অর্থ কৃত্রিম বাস্তবতা, প্রকৃতত্ব বাস্তব না কিন্তু বাস্তবে চেতনা উদ্বেগকারী। কল্পনা নির্ভর প্রযুক্তিকে ভিআর বলা হয়, ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়। কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। কোন তত্ত্বের উপর ভিত্তি করে ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? এটি পরীক্ষা আলাদা করে প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে মূলত কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্ব, সিমুলেশন থিওরি এখানে অ্যাপ্লাই করা হয়। এবং ভার্চুয়াল রিয়েলিটিতে কয়মাত্রিক ইমেজ? ত্রিমাত্রিক ইমেজ ধারণ করা হয়, এটি মনে রাখবে। সফটওয়্যার হলো ভিআর টুলকিট, 3D স্টুডিও ম্যাক্স এবং মায়া। এই সফটওয়্যারগুলোর নাম আলাদা করে উল্লেখ করেছি, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় কোন সফটওয়্যারগুলো? কোন তত্ত্বের উপর ভিত্তি করে ভার্চুয়াল রিয়েলিটি? একটু আগেই তো বলেছি তোমাদেরকে, সেটি হলো সিমুলেশন থিওরি বা সিমুলেশন তত্ত্ব। বাস্তব এবং ভার্চুয়াল জীবনের সমন্বয় কোথায় ঘটানো হয়েছে? অগমেন্ট রিয়েলিটি, এটি আরেকটি প্রযুক্তি। এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, অগমেন্ট রিয়েলিটি কি? অগমেন্ট রিয়েলিটি হলো ভার্চুয়াল রিয়েলিটির একটি নতুন রূপ, যেখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয়েছে। এখান থেকে অবশ্যই জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারকে দিয়ে কৃত্রিমভাবে করে দেখানোকে মূলত সিমুলেশন বলা হয়। ভার্চুয়াল রিয়েলিটির আরও প্রয়োগক্ষেত্র দেখো, এই জায়গা থেকে আলাদা করে প্রশ্ন আসছে, ঐতিহাসিক চলচ্চিত্র সংরক্ষণে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ভার্চুয়াল রিয়েলিটি। পৌরাণিক কাহিনী সংরক্ষণে, সিনেমা, কার্টুন ইত্যাদিতে কোন প্রযুক্তি? ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। বলা আছে বিমান, জাহাজ, মোটরগাড়ি চালানোর প্রশিক্ষণে কোন প্রযুক্তি? ভার্চুয়াল রিয়েলিটি। গবেষণায় ফলাফল বিশ্লেষণ, উপস্থাপন এবং জটিল অণুর গাঠনিক গঠন, ডিএনএ গঠন, এই যে অণুর গঠন, ডিএনএ অণুর গাঠনিক গঠন, ডিএনএ গঠন, এগুলো কিন্তু তোমরা আবার ভার্চুয়াল রিয়েলিটি না বলে ন্যানো টেকনোলজি বলে ফেলতে পারো। এগুলোও কিন্তু শিক্ষা এবং গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই কাজগুলো প্রযুক্তিটা এখানে ন্যানো টেকনোলজি হতে পারে, কিন্তু এই গবেষণার কাজগুলো করা হয় মূলত, এগুলো শেখানো হয়, প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয় ভার্চুয়াল রিয়েলিটিতে। ডিএনএ গঠনটাকে সরাসরি না দেখে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেটি দেখানো যায়। অণুর একটি গাঠনিক গঠন, সেটিকে সরাসরি না দেখে যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করানো হয়, সেটি প্রশিক্ষণ, সেক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে অপারেশন, জটিল অপারেশন, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন করা এবং ডিএনএ পর্যালোচনা করা। সামরিক প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে। ব্যবসা বাণিজ্যে দেখো, ভার্চুয়াল রিয়েলিটি আবার ব্যবসা বাণিজ্যেও ব্যবহৃত হচ্ছে। পণ্যের গুণগত মান এবং গঠন, পণ্যের গঠন, বিপণন, সম্ভাব্যতা যাচাই, মূল্যায়ন এবং বিপণন কর্মীদের প্রশিক্ষণ, এই সমস্ত কাজে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। আমরা চলে আসলাম বায়ো ইনফরমেটিক্সের ব্যবহৃত ক্ষেত্র। এটি মনে হয় প্রশ্নটি রিপিট হয়েছে, আমি সেটি নিয়ে আর কথা বলছি না। বায়ো ইনফরমেটিক্স নিয়ে তবে আরেকটু কথা বলে রাখি, সেটি হলো এই জায়গায় এটা আমরা মনে হয় আরেকটি স্লাইডে বলেছিলাম যে জিন সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার হলো বায়ো ইনফরমেটিক্স। তবে এটি মূলত 4টি বিষয় নিয়ে গঠিত: আণবিক জীববিদ্যা, একটি ডাটাবেজ, এটি প্রোগ্রামিং, আরেকটি হলো গণিত এবং পরিসংখ্যান। এটি নিয়ে আমরা একটু আগে কথা বলেছি, এটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, খাতায় নোট রাখো।
আমরা চলে এলাম বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি বায়োমেট্রিক্স। এটি একটি খুব পানিবাদ প্রশ্ন, এটা তোমরা সবাই জানো, পান্তাবাদ সবাই পারবে। বায়ো ইনফরমেটিক্সের পদ্ধতি 4টি, সেটি ক্যাপচার। হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্সের পদ্ধতি 4টি ধাপে কাজ করে। ক্যাপচার কাজ করে, এক্সট্রাকশন কাজ করে, কম্প্যারিজন কাজ করে, ম্যাচিং কাজ করে। হ্যাঁ, খেয়াল করো, বায়ো ইনফরমেটিক্স এর নমুনা নিয়ে কথা বলা হয় নাই। বায়ো ইনফরমেটিক্স যে প্রক্রিয়ায় যে ব্যক্তি শনাক্তকরণ করা যায়, সেই প্রক্রিয়ার মধ্যে 4টি ধাপ রয়েছে। একটা হচ্ছে ক্যাপচার, একটা হচ্ছে এক্সট্রাকশন, একটা হচ্ছে কম্প্যারিজন, একটা হলো ম্যাচিং। অন্যভাবেও পরীক্ষায় প্রশ্ন আসছে বায়ো ইনফরমেটিক্সের সাথে জড়িত কোনটি। এই 4টি কিন্তু সঠিক উত্তর। তাহলে এখানে যে কোনো 3টি দিতে পারে, অথবা শুধু প্রশ্ন আসতে পারে কম্প্যারিজন কোথায় ব্যবহার করা হয়, ক্যাপচার এবং এক্সট্রাকশন কোথায় ব্যবহার করা হয়। ন্যানো পার্টিকেলের আকৃতি কত? ন্যানো পার্টিকেলের আকৃতি হলো 1 থেকে 100 ন্যানোমিটার, অর্থাৎ 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগকে 1 ন্যানোমিটার বলা হয়। এখান থেকে আলাদা করে প্রশ্ন আসছে। এরপরে ন্যানোমিটার স্কেলে যেসব প্রযুক্তি সম্পর্কিত সেগুলোকে ন্যানো টেকনোলজি বলা হয়। এরপর বলা হচ্ছে আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান ন্যানো টেকনোলজির জনক। কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়? আমরা সেটিও পড়েছিলাম -41 থেকে -190 ডিগ্রি। ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? আগেই পড়েছিলাম সেগুলো, হিলিয়াম, আর্গন এবং নাইট্রোজেন, তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ডাইমিথাইল ইথার প্রোপেন, সেগুলো ব্যবহার করা হয়। নিচের উদ্দীপক পরে উদ্যোগ দিতে বলা হয়েছে। বর্তমান সময়ে পণ্যের গুণগত মান বৃদ্ধি, রক্ষা, সংরক্ষণের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্যাকেটজাত পণ্যের বিশেষ মোড়ক ব্যবহার করেন। প্রশ্ন করা হয়েছে বিশেষ মোড়কে ব্যবহৃত প্রযুক্তিটি কেমন? স্বাস্থ্যসম্মত, নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটুট থাকে, আর্দ্রতা বিরোধী। এখানে সঠিক উত্তর অবশ্যই 3টাই। আর্দ্রতা প্রতিরোধী, সেখানে বাতাস ঢুকতে পারে না। স্বাদটা কিন্তু 2 বছর পর্যন্ত অন্তত অটুট থাকে, যদি সঠিকভাবে দেওয়া হয়, তাহলে স্বাস্থ্যসম্মত বটে। কারণ এটি খোলা অবস্থায় রাখাচ্ছে, প্যাকেটের মধ্যে থাকায় স্বাস্থ্যসম্মত সেই দৃষ্টিকোণ থেকে। উদ্দীপকটি পরে আরেকটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, সেটি ছিল মোড়ক তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। তোমরা জানো সম্প্রতি বাজারে প্যাকেটজাত পণ্যের প্রচলন শুরু হয়েছে। আরও একটি উদ্দীপক একই রকম, গুণগত মান বৃদ্ধির জন্য কোম্পানিগুলো বিশেষ ধরনের মোড়ক ব্যবহার করে। পণ্যগুলো দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এখন কারণ কি? আর্দ্রতা প্রতিরোধী, সেটি ঠিক আছে। নির্দিষ্ট সময় পর্যন্ত স্বাদ অটুট থাকে, এটিও ঠিক আছে। কিন্তু দাম কিন্তু কম না, দাম বেশি। চিপসের প্যাকেটে মাত্র 10টি চিপস থাকে, কিন্তু দাম 15 টাকা। বর্তমান সময়ে পণ্যের গুণগত মান, একই প্রশ্ন আবারও আসলো। আচ্ছা, এটা আমরা আর আলোচনা করছি না। ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র কোনটি? ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হচ্ছে ক্রায়োপ্রোব এবং রোবট। এখানে কম্পিউটারকে বানানো যায় না, কম্পিউটার দিয়েই সব কিছু বানানো হয়, খেয়াল রাখবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয় ডিএনএ নতুন সজ্জা পরিবর্তন, বংশগতির ধারা বিশ্লেষণ, স্বাক্ষর সংরক্ষণ। স্বাক্ষর সংরক্ষণ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে কোনো সম্পর্ক নেই। জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডাটা সংগ্রহ, এটি হলো বায়ো ইনফরমেটিক্স। এটি নিয়ে কথা বলছি না। বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হতে পারে কৃত্রিম ব্যক্তি শনাক্তকরণে, আমরা জানি। শীতল তাপমাত্রা চিকিৎসা পদ্ধতিটি ক্রায়োসার্জারি, বোর্ডের প্রশ্ন তাই আলোচনা করেছি, এ নিয়ে বৃহৎ কথা বলেছি। তাছাড়া তোমরা একটু মনে রাখো, যে সকল রোগের চিকিৎসা করা হয়, এটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। শীতল তাপমাত্রায় অস্বাভাবিক টিস্যু ধ্বংস করার যে প্রক্রিয়া, তাকে কি বলা হয়? ক্রায়ো সার্জারি বলা হয়। ক্রায়ো শব্দের অর্থ শীতল এবং সার্জারি শব্দের অর্থ হাতের কাছে, এগুলো তোমরা শিখেছ। ক্রায়ো সার্জারিতে শীতলীকরণের জন্য তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ডাইমিথাইল ইথার প্রোপেন, আর কয়বার বলবো, এগুলো তোমরা মনে রাখো। এরপর সবগুলো রোগের চিকিৎসার নাম, যে সমস্ত রোগে ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয়, সেগুলোর নাম তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, খাতায় লিখে রাখো। উদ্দীপকটি পরে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। বিজ্ঞানের শিক্ষার্থী কামাল যন্ত্র তৈরি করলো, উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে। যন্ত্র তৈরি করেছে, উঁচু নিচু স্থানে চলাফেরা করা রোবট ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। ভিডিও ধারণ করা, অন্যদের কাছে পাঠিয়ে দেয় ড্রোন, ওয়ান কাইন্ড অফ রোবট। তাহলে এই প্রযুক্তিটি হলো রোবোটিক্স। দেখো, প্রযুক্তিটি হলো রোবোটিক্স আর যন্ত্রটি রোবট, খেয়াল রাখবে। তাহলে প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, নির্মাণ, কার্যক্রম, বিশ্লেষণ, বৈশিষ্ট্য এবং প্রয়োগ বা আচরণবিধি বা ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় রোবোটিক্স, আর যন্ত্রটি হলো রোবট। রোবট বিজ্ঞান, ইলেকট্রনিক্স, প্রকৌশল, বলবিদ্যা, মেকানিক্স এবং সফটওয়্যার কৌশলের সাথে সম্পর্কযুক্ত একটি প্রযুক্তি। রোবোটিক্সের সাধারণ বিষয়গুলো হলো বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা, সেখানে ব্যবহার করা হয়। এরপর বলা হচ্ছে উদ্দীপক পরে প্রশ্নের উত্তর, একই উদ্দীপক, সেখান থেকে বলা হচ্ছে কামালের যন্ত্রটি ব্যবহার করা যায় চিকিৎসা ক্ষেত্রে
গৃহ ব্যবস্থাপনায়, শিল্প কারখানায়, অবশ্যই সব জায়গায় ব্যবহার করা যায়। চিকিৎসা ক্ষেত্রে দেখো তোমরা অ্যানজিওপ্লাস্ট যে অপারেশন করা হয়, সার্জারি করা হয়, সেখানে অবশ্যই রোবট ব্যবহার করা হয়, রোবোটিক্স ব্যবহার করা হয়। গৃহ ব্যবস্থাপনায় গৃহস্থালী পরিষ্কার পরিচ্ছন্নকরণের কাজে, শিল্প কারখানায় বড় ভারী যন্ত্রপাতি উঠানামার কাজে রোবোটিক্স ব্যবহার করা হয় বা রোবট ব্যবহার করা হয়। প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করে, সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়। প্রবেশ করার কাজটি বায়োমেট্রিক্স। কোন আঙ্গুলের ছাপ যেহেতু দেয় সেটি বায়োমেট্রিক্স। এখানে প্রশ্নের আগে উত্তর বলে দিয়েছি, দরকার নেই, বোর্ড প্রশ্ন তাই এখানে নিয়ে আসছি। এখানে বলা হচ্ছে একই উদ্দীপক থেকে প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটির ভূমিকা কী? শিক্ষা ও গবেষণায়, নিরাপত্তায়, ব্যবসা বাণিজ্যে। এখানে নিরাপত্তায় প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি, প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি হলো প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি। সেখানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় শিক্ষা এবং গবেষণায় এবং ব্যবসা বাণিজ্যে। নিরাপত্তায় ভার্চুয়াল রিয়েলিটির কোনো ভূমিকা নাই, কিন্তু তোমরা বায়োমেট্রিক্স মনে করে নিরাপত্তায় উত্তর দিয়ে ফেলতে পারো। বিষয়টি হলো প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি, প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স। আর এখানে আরেকটি প্রযুক্তির কথা বলা হচ্ছে, সেটি হলো একটি হলো ভার্চুয়াল রিয়েলিটি, প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি, আর একটি হলো আঙ্গুলের ছাপ, সেটি হলো বায়োমেট্রিক্স। বলা হচ্ছে প্রশ্ন প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তির ভূমিকা, সেটি হলো ভার্চুয়াল রিয়েলিটি, তার ভূমিকা ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা ব্যবস্থাপনায়, শিক্ষা গবেষণায়। হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমন্বয়ে একটি পরিবেশ যা বাস্তব ঘটনা ত্রিমাত্রিক ইমেজ ধারণ করে, ভার্চুয়াল রিয়েলিটি তোমরা জানো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। উদ্দীপক পরে আনসার দিতে বলা হয়েছে এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়, সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগীর ছাড়াই চিকিৎসা করে, এটি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই সম্ভব। আমরা বিশদ আলোচনা করছি না, কারণ এ নিয়ে আমরা অনেকগুলো কথা বলেছি। একই উদ্দীপক থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন। কম্পিউটার সিমুলেশন অবশ্যই প্রয়োজন, কারণ ভার্চুয়াল রিয়েলিটির সাথে কম্পিউটার সিমুলেশনের একটি গভীর সম্পর্ক রয়েছে। ত্রিমাত্রিক ইমেজ সেখানে ধারণ করা হয়, অ্যাকচুয়েটের রোবটের একটি অংশ, তার কোনো এখানে ভূমিকা নেই। মানুষের চিন্তা করার ক্ষমতাকে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। মানুষের মস্তিষ্কে রয়েছে প্রায় 100 বিলিয়ন নিউরন। এগুলোর একটির সাথে আরেকটির কানেক্টিভিটি রয়েছে। মানুষের যে এই নিউরাল নেটওয়ার্ক অনুসরণ করেই তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আমরা সাইড নোট দিয়েছিলাম মস্তিষ্কের মতো কাজ, মানুষের মস্তিষ্কের মতো কাজ করার প্রযুক্তি তো নিউরাল নেটওয়ার্ক। এই যে একটু আগে বলেছিলাম যে এগুলো একটির সাথে আরেকটি কানেক্টেড, আর এই নিউরাল নেটওয়ার্ক অনুসরণ করেই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। মানুষের যে নিউরাল নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক যেমন নিউরনগুলো যেমন একটার সাথে একটা কানেক্টেড, সেগুলো যেভাবে কাজ করে সেই চিন্তা বা পদ্ধতিকে কাজে লাগিয়ে কম্পিউটারে যখন প্রয়োগ করা হয় তখন তাকে নিউরাল নেটওয়ার্ক বলা হয়। বিজ্ঞানী মাকসুদুল আলম যে বিষয়ে গবেষণা করেছেন সেটি তোষা পাটের জিনোম তিনি আবিষ্কার করেছেন। চট্টগ্রাম বোর্ড 2024 প্রশ্নটি আসছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমি এখানে তোষা পাটের জিনোম তিনি আবিষ্কার করেছেন, সেটি এখানে দিয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আমরা শেষের দিকে চলে আসছি। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় কিসের মাধ্যমে? রিইনফোর্সমেন্ট লার্নিং। এই যে তোমরা যে পড়েছ সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং হলো যখন ভুল করে সে ভুল থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটিকে রিইনফোর্সমেন্ট লার্নিং বলা হয়। উদ্দীপক পরে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে গৃহস্থালির কাজে সহায়তার করতে সক্ষম একটি যন্ত্র আরিশের বাবা তৈরি করেছে। দেখলো যন্ত্রটি গৃহকর্মীর মতো ঘর পরিষ্কার, রান্নাবান্নার কাজে সহায়তা করতে পারে। যন্ত্র তৈরি করা মানেই তোমরা মনে রাখবা সেটি হলো রোবট এবং প্রযুক্তি হলো রোবোটিক্স। এবং বলা হচ্ছে সেখানে একটু ভিতর থেকে প্রশ্ন করা হচ্ছে কোন কোন ক্ষেত্রে যন্ত্রটির ব্যবহার রয়েছে। তাই রোবোটিক্সের ব্যবহার বা রোবটের ব্যবহার তোমরা মনে রাখবা। সামরিক ক্ষেত্রে, চিকিৎসার কাজে, ম্যানুফ্যাকচারিংয়ের কাজে, তিনটাতে ব্যবহার করা যাবে রোবোটিক্স। উদ্দীপক থেকে প্রশ্ন দেওয়া আছে যন্ত্রটির নিয়ন্ত্রণ মাধ্যম কোনটি? যন্ত্রটির নিয়ন্ত্রণ মাধ্যম হলো প্রসেসর। রোবটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, প্রসেসর দিয়ে তো তাকে কন্ট্রোল করা হয়। এরপরের প্রশ্নটি একই রকম আরেকটি উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপক দিয়ে প্রশ্নটি আসছে সেলিম মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেছে। উচ্চ ফলনশীল কোনো ফসল উৎপাদন করা, শস্য উৎপাদন করা, এগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে মনে রাখবা, দুঃখিত, কোন প্রযুক্তি ব্যবহার করেছে সেটি এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সঠিক উত্তর হবে, বায়োমেট্রিক্স নয়। উদ্দীপকটি পরে উত্তর দিতে বলা হয়েছে ব্যবহৃত প্রযুক্তির ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ফসলের উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে না, উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে না, মূলত উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। আগাছা সহিষ্ণু জাত তৈরি করা যাবে, একদিন সঠিক উত্তর। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি হলো রোবোটিক্স। বোর্ডের প্রশ্ন তাই দেওয়া হয়েছে। ত্বকের ক্যান্সারে
চিকিৎসার ঝুঁকিতে থাকা রোগীরা প্রচলিত চিকিৎসা পদ্ধতি হিসেবে বিকল্প হিসেবে কোনটি ব্যবহার করতে পারে? বিকল্প পদ্ধতি হিসেবে সে ক্রায়োসার্জারি ব্যবহার করতে পারে, সরাসরি সার্জারি না করে ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করতে পারে। এটি পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন, রোগ ব্যাধি ব্যথামুক্ত এবং স্বল্প সময় সেখানে লাগে। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহার করা হয়? আরে আল্লাহ, এটা তো আমরা অনেকবার বলেছি, কিন্তু বোর্ডে আসছে কি করব? 23 সালের যশোর বোর্ডে সেই প্রশ্নটি আসছে। আবারও বলতে হচ্ছে, যেই গ্যাসগুলো ব্যবহার করা হয় সেগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয়। তোমরা জানো, অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত ইমেল মেসেজ পাঠানোকে কি বলা হয়? এটাকে স্প্যামিং বলা হয়। তোমরা এই কাজটি করবে না। সর্বশেষ প্রশ্নের দিকে চলে আসছি আমরা। প্রোটিনের সিকোয়েন্স তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি বায়ো ইনফরমেটিক্স। আমরা এটি নিয়ে কথা বলেছি। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র কৃষি, ই কমার্স এবং যুদ্ধক্ষেত্র সব জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা যায়। প্রশিক্ষণের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই এর প্রয়োগ ক্ষেত্র। আচ্ছা, এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়, এনসিটিভির বই অনুসারে এই তিনটি সঠিক উত্তর। ম্যাটল্যাব, সিএসএস সেখানে ব্যবহার করা হয় না। শ্যাডালো এটা ব্যবহার করা হয়। এসএসআর, ডিএলইউ এবং ম্যাটল্যাব এই দুটি ব্যবহার করে। ক্যাসকেডিং স্টাইলশিট এটি মূলত চতুর্থ অধ্যায়ের পড়া, তোমরা সেখানে দেখেছো। ওয়েবসাইটকে ডিজাইন করার ক্ষেত্রে সেটি ব্যবহার করা হয়। ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা প্রলগ সহ বেশ কটি ভাষার নাম অনেকবার আমরা বলেছি। সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন হলো, রোবট গঠনে কয়টি বিশেষত্ব রয়েছে? শিক্ষার্থীরা, একেবারে তাজা প্রশ্ন, 2023 সালে এই প্রশ্নটি আসছে। সেটা হলো, রোবটের 3টি বিশেষত্ব রয়েছে। একটি হলো যান্ত্রিক গঠন, বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা এবং প্রোগ্রামিং ভাষা। এই তিনটির মাধ্যমে রোবট মূলত কার্যক্ষম হয়। তাই এই তিনটি তার গঠন। পরীক্ষায় যেহেতু প্রশ্ন আসছে কয়টি বিশেষত্ব রয়েছে, 3টি, এবার প্রশ্ন আসতে পারে সেই 3টি বিশেষত্ব কী কী। তাই এগুলো ভালোভাবে মনে রাখবে। যান্ত্রিক গঠন, তার রয়েছে একটা স্ট্রাকচার রয়েছে, সেখানে বিদ্যুতের ব্যবস্থা না থাকলে তো ও নড়াচড়া মুভমেন্ট কিছুই করতে পারবে না, পাওয়ার সিস্টেম লাগবেই। কম্পিউটার প্রোগ্রামিং, যেটি প্রসেসর করে থাকে, এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে প্রসেসর অ্যাক্টিভ হয়। তাহলে এই তিনটি তার গঠনের বিশেষত্ব। সর্বশেষ প্রশ্ন আজকের, বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মিল কোথায়? দেখো, একটু ক্রিটিক্যাল প্রশ্ন। বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুটোতে মিল রয়েছে এক জায়গায়, সেটি হলো উভয়ে ডিএনএ নিয়ে গবেষণা করে। শিক্ষার্থীরা, আমাদের এই ছিল মূলত ওয়ান শট চ্যাপ্টার 1-এর সবগুলো এমসিকিউকে একসাথে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি পুরো স্লাইডটি, পুরো এই ক্লাসটি একবার দেখে থাকো, তাহলে প্রথম অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। রোবটের ব্যবহার আমি অনেকবার আলোচনা করেছি, এখানে আরেকবার আলোচনা করা হয়েছে। দেখো, অনুসন্ধানী কাজে সমুদ্রের তলদেশে টানেল নির্মাণ করা, অনুসন্ধানী কাজ করা, মাইনসহ বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয়করণ করা এবং নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে সেটি ব্যবহার করা হয়। খনিজ পদার্থ উত্তোলনের ক্ষেত্রে সেটি ব্যবহার করা হয়। শিল্প কারখানায় ভারী বস্তু নড়াচড়া করানো, প্যাকিং, সংযোজন এবং পরিবহন কাজে ব্যবহার করা হয় রোবটকে। সূক্ষ্মাতিসূক্ষ্ম কাজ, মাইক্রো সার্কিট উৎপাদন করা। কম্পিউটারের ভিতরে যে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, এখান থেকে প্রশ্ন আসছে। ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি তৈরি করা হয় কার মাধ্যমে? রোবোটিক্সের মাধ্যমে বা রোবটের মাধ্যমে। প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটি আমরা সার্কিট বোর্ডটাকে প্রিন্ট করে তৈরি করি, সেটা রোবোটিক্সের মাধ্যমে করা হয়, রোবটের মাধ্যমে। এরপরে চিকিৎসা ক্ষেত্রে সার্জারি, জীবাণুমুক্তকরণ, ওষুধ বিতরণ করা। এরপর বলা হচ্ছে সামরিক ক্ষেত্রে বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ করা, বোমা নিষ্ক্রিয়করণ, যুদ্ধক্ষেত্রে বা মিলিটারি অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রে অটিস্টিক শিশুদের বিশেষ শিক্ষায় রোবটের ভূমিকা রয়েছে। এই ছিল আমাদের ওয়ান শট এমসিকিউর এন্ডিং। সবাই ভালো করে পড়াশোনা করো। 24-25 পরীক্ষা তোমাদের সবার ভালো হোক।